আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, শেয়ার বাজারে ব্যাংকিং রিলেটেড যে শেয়ারগুলো আছে সেগুলোর ধারাবাহিক ব্যাংকিং পরিচিতির আজকের ব্যাংক হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। তো প্রথমেই যেহেতু সারা বিশ্বের অবস্থাটা অর্থনৈতিকভাবে অতটা ভালো না, প্রতিটা দেশেরই শেয়ার বাজার মোটামুটি নিম্নমুখী। তো এই জন্য দেখে শুনে কখনোই একসাথে বিনিয়োগ করবেন না, বুঝে শুনে পর্যাপ্ত জ্ঞান নেওয়ার পরেই দীর্ঘমেয়াদের জন্য শেয়ার চুজ করবেন। ব্যাংকিং শেয়ার চুজ করার ক্ষেত্রে আমরা প্রতিটা ভিডিওতেই বলি, যদি আপনি অত কিছু নাও জানেন, অ্যাটলিস্ট আপনি যে কাজটা করবেন যে কমপক্ষে পাঁচটা জিনিস দেখার চেষ্টা করবেন, যেটা আমরা প্রতিটা ভিডিওতে অন অ্যাভারেজে বলি। এক নাম্বার হচ্ছে তার ROE-টা, মানে রিটার্ন অন ইকুইটি যাতে 12% থাকে 3 বছর, 5 বছর, 10 বছর অ্যাভারেজ করে দেখবেন। এরপরে হচ্ছে এনপিএলটা, তার খেলাপি ঋণটা যাতে 5%-এর কমে থাকে। এরপরে হচ্ছে তার যেই ইপিএস যেটা আছে সেটা যাতে 10% করে বাড়ে, তার লোন গ্রোথটা যাতে 10% করে বাড়ে, এবং তার ডিভিডেন্ড গ্রোথ যাতে 10% করে বাড়ে। এ পাঁচটা ক্রাইটেরিয়া যদি কোনো ব্যাংক যদি ফুলফিল করে, আপনি দীর্ঘমেয়াদের জন্য ওই শেয়ারটা নিতে পারেন। তো চলেন আজকে আমরা দেখব এমন একটা ব্যাংক, বাংলাদেশে নিবন্ধিত যতগুলো ব্যাংক আছে শেয়ার বাজারে সবচেয়ে বেশি পরিমাণ শেয়ার ডাইরেক্টরদের হাতে আছে, বিদেশিদের হাতে আছে, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। এর পূর্বে ট্রাস্ট ব্যাংকে আমরা দেখেছি 60% শেয়ার আছে, এটা ছাড়া ব্যাংক এশিয়াতে দেখেছি আমরা 45% শেয়ার আছে। তো এই ব্যাংকটার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে উদ্যোক্তা যারা পরিচালক আছে এদের হাতে অনেক পরিমাণ শেয়ার কিন্তু আছে। তো শুধু উদ্যোক্তাদের হাতে থাকলেও তো হবে না, আমাদেরকে দেখতে হবে যে আসলেই প্রকৃতপক্ষে ব্যাংকটা আমাদের স্বার্থ, আমরা যেটা চাচ্ছি সেটা ফুলফিল করতে পারবে কিনা। আর গ্রামীণ ফোনের অ্যানুয়াল রিপোর্ট চলে এসেছে, তো এটার উপর অতি দ্রুতই আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি, যেহেতু আসলে গ্রামীণ ফোনের যে অডিট রিপোর্ট অনেক বড়। তাছাড়া এই সেক্টরটা এমন একটা সেক্টর যেটার উপর যদি 10 মিনিটে ভিডিও বানাইতে হয় আসলে 2-3 দিন একটু গবেষণা করার প্রয়োজন পড়ে। তো অতি দ্রুত আমরা গ্রামীণ ফোনটাও নিয়ে আসব। তো আজকের এই আলোচনার মাধ্যমে মূলত আমরা ব্যাংকিং রিলেটেড ভালো যতগুলো শেয়ার ছিল সবগুলো আলোচনা করে দিলাম, আর অন্য যে ব্যাংকগুলো আছে এগুলা আলোচনা করার মতো না। যেমন ধরেন যে ন্যাশনাল ব্যাংক, এবি এবি ব্যাংক, এটা ছাড়া মার্কেন্টাইল, এটা ছাড়া এনআরবিসি, এগুলাতে আসলে বিনিয়োগযোগ্য না, আপনি ট্রেডিং করতে পারেন। তো আমরা দেখার চেষ্টা করি আমাদের ডাচ বাংলা ব্যাংক। তো এইটা যেটা হয় 1996 সালে এই বাংলাদেশের 6 জন উদ্যোক্তা, এর মধ্যে সালাউদ্দিন আহমেদ এবং আরো 5 জন উদ্যোক্তা মিলে তাদের টোটাল 70% বিনিয়োগ থাকে, এবং ডাচ সরকারের একটা কেন্দ্রীয় ইনভেস্টমেন্ট যেই ব্রাঞ্চ আছে তারা যেটা করে যে এফএমও, তারা 30% শেয়ার হোল্ড করে। তো টোটাল 70 আর 30, 100%-এর উপর ভিত্তি করে বাংলাদেশে এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় 1996 সালে। মানে বিদেশি বিনিয়োগের উপর ভিত্তি করে কি হয় শেয়ার বাজারে এই যে আমাদের আজকের যে ব্যাংক সেটা প্রতিষ্ঠিত হয়। এখন এই যে আমাদের নেদারল্যান্ড ভিত্তিক যে কোম্পানিটা আছে, এদেরই যে কোনো দেশে এরা স্টার্ট আপ চালু করে, নতুন কোম্পানি চালু করে, এটাকে গ্রো করে, যখন পিকে থাকে তখন তারা বিক্রি করে বের হয়ে যায়। এটা সব দেশেই তারা করে। তো 2019 সালে তারা মোটামুটি 2019 সালের আগেই তারা ধীরে ধীরে তাদের শেয়ার ছেড়ে দিয়েছে, এবং 2019 সালে টোটালটা তারা ছেড়ে দিয়েছে। তো তাহলে এখন তার শেয়ারটা কার কাছে আছে? 30%। তো এটা দেখা যায় যে ইকোটিন হংকং লিমিটেড নামক একটা কোম্পানি, যেটা 24.74% শেয়ার হোল্ড করতেছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, এই যে কোম্পানিটা আছে হংকং ভিত্তিক, এইটা যে প্রতিষ্ঠাতা পরিচালক আছেন সালাউদ্দিন সাহেবেরই বিদেশে একটা কোম্পানি, শিড কোম্পানি। তার মানে এখন আর ডাচ বাংলা ব্যাংক, ডাচ মানে হচ্ছে কি ওই যে নেদারল্যান্ডরা তারা 30% দিয়েছিল, তাদের জন্য এই ডাচ শব্দটা ছিল, আর বাংলা। বর্তমানে তাহলে আমরা রিয়েল অর্থ বলতে পারি কোনো বিদেশি বিনিয়োগ নাই, সম্পূর্ণ বিনিয়োগটাই বাংলাদেশি। আর যেই 24.74% এইটা বাংলাদেশি উদ্যোক্তা, হংকংয়ে তার কোম্পানি, সেই কোম্পানি ওই শেয়ারটা ক্রয় করেছে। তাহলে এটা একটা যৌথ মালিকানার কোম্পানি। তো এটার মালিকানা নিয়ে কিছুটা বিরোধ আছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমানে নিয়ম হচ্ছে কোনো উদ্যোক্তা পরিচালকের 10%-এর বেশি শেয়ার থাকবে না।
বা তার ফ্যামিলি 10%-এর বেশি শেয়ার থাকবে না। কিন্তু এই ব্যাংকটাতে দেখা যায় যে আব্দুস সালাম এবং মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ এদের আসলে শেয়ার সংখ্যা অনেক। এই দুইজন মিলে টোটাল যদি আমরা দেখি যে ব্যাংকটার 39% শেয়ারে হোল্ড করে আছেন। তারপরও বিভিন্ন প্রকার আদালতে মামলা করে বিভিন্ন পরোক্ষ কোম্পানিতে তারা তাদের শেয়ারগুলোকে হস্তান্তর করে কিছুটা ব্যালেন্স নিয়ে এসেছেন। এখন আমরা দেখার চেষ্টা করব ব্যাংকটার আভ্যন্তরীণ যেই কর্মদক্ষতা। সারা বাংলাদেশে যদি আমরা কোনো ব্যাংকের সবচেয়ে বেশি পরিমাণ এটিএম পান, আপনি ডাচ বাংলা ব্যাংকেরই পাবেন। ব্রাঞ্চ সংখ্যাও তাদের 242টা, তার মানে একটা হিউজ বিশাল পরিমাণের ব্যাংক। যেমন আমরা পূবালী ব্যাংকের কথা বলি, ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কথা বলি, সোনালী ব্যাংকের কথা বলি, ওই রকম লেভেলের একটা ব্যাংক, এবং কি প্রত্যন্ত অঞ্চলেও আপনি কিন্তু পাবেন। তাহলে এদের সাব ব্রাঞ্চ হচ্ছে 360টা। আরও যেটা হচ্ছে যে এদের এটিএম সংখ্যা সবচেয়ে বেশি। তো এই এটিএম এর মাধ্যমেই এরা কারেন্ট এবং সেভিং অ্যাকাউন্টে লেনদেনটা বাড়িয়ে কাঁসা রেশিও যেটা আছে এটা কমিয়ে আনতে পেরেছে, তাদের কস্ট অফ ফান্ডটা কিন্তু কম। তাহলে আমরা বলতে পারি শাখা বর্তমানে লেটেস্ট 243টা, 42টা ছিল 2024-এ, উপশাখা 332টা, 5000-এর উপরে তাদের এটিএম আছে, যেটা সর্বোচ্চ। এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে প্রায় 5600 সামথিং এর মতো। আর এটিএম নেটওয়ার্কের জন্যই এটা সবচেয়ে বেশি জনপ্রিয়। তার মানে এরা সেই প্রথম থেকেই এটিএম এর উপর কি করেছে, বিনিয়োগটা করেছে। আর এর কারণে বিভিন্ন ব্যাংকও তাদের এটিএম ব্যবহার করে প্রতি ট্রানজ্যাকশনে 20 টাকা এই ব্যাংকটা কিন্তু ফি পায়। তো এদের ইন্টারনাল তথ্য মোতাবেক দেখা যায় যে প্রতি ট্রানজ্যাকশনে ওভারঅল যদি হিসাব করা যায়, এদের প্রায় যদি হিসাব করা যায় প্রতি ট্রানজ্যাকশনে 180 টাকার মতো ওভারঅল কস্ট আছে। তো এইটা যখন কি করা হয়, এটাকে কাভার করার জন্য তাদের যে মানুষ বেশি পরিমাণ সেভিং কারেন্ট অ্যাকাউন্ট করার কারণে তাদের কস্ট অফ ফান্ড কম, এবং অন্য ব্যাংকার কার্ড যখন এদের এটিএম ব্যবহার করে 20 টাকা করে ওই ব্যাংকের উপর চার্জ করা হয়। তো এটার মাধ্যমে তারা কাজটা করতে পেরেছে। তো বলতে পারেন যে আসলে এদের যেই অর্জনগুলো বলতে পারি, 2003 সালে সর্বপ্রথম এরা সম্পূর্ণ ইলেকট্রনিক পদ্ধতিতে অটোমেটিক ট্রানজ্যাকশনের সেবাটা নিয়ে আসে ডাচ বাংলা ব্যাংকই। এরপরে রকেট সর্বপ্রথম, এই যে বিকাশের পূর্বেও কিন্তু রকেটটাই জনপ্রিয় ছিল, এখনো আসতে মোটামুটি নগদের পরে তৃতীয় স্থানেই আসতে কিন্তু রকেট, বিকাশ, নগদ এবং রকেট। এই রকেটটা চালু করে তারা, যেটারও গ্রাহক সংখ্যা কিন্তু অনেক। এখন তার যদি আমরা ফাইন্যান্সিয়াল অবস্থা দেখি, সিআরআর যেটা আছে 4%, তারা এটা ধরে রাখতে পারে, কোনো সমস্যা হয় না। এসএলআর 13%, এডিআর রেশিও 87-এর কমেই আসছে। এটা ছাড়া যে তাদের ক্যাপিটাল অ্যাডিকুইসি রেশিও যেটা 12.5 এর উপরেই রাখে, এনপিএল লেভেলটা 5-এর কমে আছে। আর ওইটা সমস্যা হচ্ছে তাদের, আর ওইটা তাদের কমে গিয়েছে, বাকি সব কিছুই কিন্তু ঠিকই আছে। তাহলে ব্যাংকটা কিন্তু একটা ভালো পরিমাণ ব্যাংক ছিল, ভালোই লাভ করতেছিল, কিন্তু গত বছর কিন্তু হঠাৎ করে তার লাভটা কিন্তু কমে যায়। যদি আমরা একটু দেখার চেষ্টা করি আর্থিক রিপোর্ট থেকে, জাস্ট তাদের অ্যানুয়াল রিপোর্ট থেকে যদি আমরা দেখার চেষ্টা করি, এখান থেকে একটা একটা করে, যেখানে দেখেন যে 2023 সালে তাদের শেয়ার প্রতি আয় ছিল 10 টাকা 72 পয়সা, সেইটা 2024 সালে এসে 5 টাকা 39 পয়সা হয়ে গেছে। আর আজকে যদি আমরা দেখি 3 কোয়ার্টারের টোটালটা মিলায় যদি আমরা দেখার চেষ্টা করি, এখন তো ওইটা থেকেও কম, তাদের প্রায় 3 টাকা 53 পয়সা। তার মানে তাদের ইপিএসটা কমে যাচ্ছে, এটাই হচ্ছে মেন সমস্যা। ন্যাপ কিন্তু তার ঠিকই আছে 55, 41 টাকা 70 পয়সা তার চলতেছে। আর যেটা আমরা বলতেছিলাম যে উদ্যোক্তা পরিচালকের হাতেই দেখেন যে প্রায় 83.56%। এটা ছাড়া সরকারের কাছে কোনো শেয়ার নাই, পাবলিক শেয়ারটা কমে গেছে, ওই তুলনায় ইনস্টিটিউটের শেয়ারটা কিছুটা বেড়েছে। তো এটা একটা এ ক্যাটাগরির শেয়ার, কোম্পানি কিন্তু ভালো, এবারও ডিভিডেন্ড দিতে পারবে, তবে ডিভিডেন্ডের পরিমাণ কম হবে, তো সেটা মাথায় রাখতে হবে, এদের আয়টা কমে যাচ্ছে। এরপরে যদি আমরা তার যেই ইপিএসটা যদি গত 5 বছরে দেখার চেষ্টা করি, একটু দেখবেন যে 6 টাকা ছিল, 8 টাকা হয়েছে, 7 টাকা হয়েছে, 5 টাকা হয়েছে, আবার 8 টাকা হয়েছে। তার মোটামুটি বলতে পারি যে আমরা অতটা, পূর্বে অনেক ভালো ছিল, কিন্তু গত 2 বছরে সেটা ডাউনের দিকে যাচ্ছে, এতটুকুই শুধু বলা যায়। তার ন্যাপটা যদি আমরা দেখার চেষ্টা করি, 58, 58, 59, 64, 58, তো ন্যাপটা অতটা লড়াচড়া করতেছে না।
এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আমাদের রিটার্ন অন ইকুইটি। দেখেন গতবারে যেটা আমরা বললাম 10-এর কমেন্ট চলে এসেছে 9.5। এর পূর্বে 23 সালে 17 ছিল, 22 সালে 14 ছিল, 21 সালে 16 ছিল, এমনকি করোনার সময় আরো বেশি ছিল। তার মানে খারাপ সময়টার সময় ব্যাংকটা কিন্তু কি ছিল, খুব ভালো পরিমাণ রিটার্ন দিয়েছিল। এটা ছাড়া রিটার্ন অন অ্যাসেট যদি আমরা দেখতে চাই, রিটার্ন অন অ্যাসেট দেখেন আগে ভালোই ছিল, একের উপরে সব জায়গায় বিনিয়োগযোগ্য একটা ব্যাংক ছিল, কিন্তু গত বছরে সেটা কিন্তু কমে গেছে, এবার আরো কমে যাবে। তো এখন তার যদি আমরা ব্রাঞ্চ সংখ্যাটাও সে কিন্তু কি করেছে, ভালোই বাড়িয়েছে। 208টা ছিল, তারপরে 220টা, 238টা, 241টা, এখন তাদের 242টা 24-এর রিপোর্ট পর্যন্ত। তো সে তুলনায় মোটামুটি ভালোই। এটা ছাড়া এখন তাদের যদি আমরা এটিএম এর পরিবর্তে, এটিএম মানে যেখান থেকে শুধু টাকা উঠানো যায়, আর সিআরএম মানে হচ্ছে যে যেখানে টাকাও উঠানো যায় আবার জমাও করা যায়, তো তাদের ওই সংখ্যাটা কিন্তু তারা বাড়াচ্ছে। যেই সিআরএম গুলো আছে এগুলো এক একটা মেশিনের একদম আপনার ডিসকাউন্টেড রেট পড়ে 10 লাখ টাকা, একদম কম মূল্যে নিলে। তো অন এভারেজে তাদের কিন্তু তারা ধীরে ধীরে সেটা কিন্তু বাড়াচ্ছে। তো গত 5 বছরে যদি আমরা তুলনা করে দেখি, সেক্ষেত্রে তারা কি করেছে, শেয়ার সংখ্যাও কিন্তু বাড়িয়েছে। মোটামুটি যেখানে 5,50,00,000 ছিল সেখানে 8,78,00,000 নিয়ে এসেছে। এরপরে যদি আমরা 5 বছরের তার ক্লোজিং প্রাইসগুলা যদি দেখার চেষ্টা করি, 24-এ ছিল 47 টাকা, 23-এ ছিল 59 টাকা, 22-এ ছিল 62 টাকা, 21-এ ছিল 78 টাকা, 20-এ ছিল 65 টাকা। তার মানে তার প্রাইসে ফল কিন্তু এসেছে। আর এটাই শেয়ার বাজারের নিয়ম, কোম্পানির ইন্টারনাল ব্যবসা কমে গেলে সেটা রিফ্লেক্ট কিন্তু করবেই। আর্নিংটা যেভাবে কমছে দেখেন, 10 ছিল 8 হইছে, 8 হইছে 10 উঠছিল, আবার 5-এ চলে আসছে। অ্যাসেট ভ্যালুটা যেটা আমরা বললাম, তো মোটামুটি তার এই হচ্ছে অবস্থা। বাকি যদি আমরা দেখার চেষ্টা করি, যেটা আমরা বলতেছিলাম যে তার এটিএম সংখ্যা 2020 সালে ছিল 4,862টা, 2021 সালে 4,917টা, আর 2022 সালে 4,934টা। এখন তারা যেটা করেছে, এটিএম এর পাশাপাশি তারা সিআরএম এখনকার যেগুলো তারা কিনতেছে এগুলাতে আপনি টাকাও জমা করতে পারবেন, টাকাও উঠাইতে পারবেন, 4,297টা। তো একমাত্র বলতে পারি যে এদের এটিএম, এজেন্ট ব্যাংকিং, এই দুটার কারণে এদের কস্ট অফ ফান্ডটা কম। তো তাদের ইন্টারনাল তথ্য মোতাবেক 2%-এর নিচে তাদের কস্ট অফ ফান্ড, মানে তারা যেই টাকাটা সংগ্রহ করতেছে তাদের না, তাদের 95% হচ্ছে তাদের কাঁসা রেশিও। মানে 1 কোটি টাকা যদি ওই ব্যাংকের কাছে আমানত হিসাবে আসে, 95 লক্ষ টাকাই সেভিং এবং কারেন্ট অ্যাকাউন্টে। এমনকি তাদের ব্রাঞ্চগুলাকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 10%-এর বেশি যাতে তারা এফডি গ্রহণ না করে। এইরকম প্রথম ব্যাংক আপনি বলতে পারেন। তো মোবাইল ব্যাংকিং যেটা আমরা বললাম যে রকেট, আমরা সবাই জানি 2011 সালে তারা এটা চালু করে, এবং 2017 সালে আরো একটু বিনিয়োগ করে সেখানে। যদিও এটা তাদের কোনো সাবসিডারি কোম্পানি না, এটা তাদের একদম একই সেম কোম্পানি। বিকাশ যেমন একটা সাবসিডারি কোম্পানি, রকেট কিন্তু সাবসিডারি কোম্পানি কিন্তু না। এটা ছাড়া এদের ধরেন যে ব্রোকারেজ হাউস, ইনভেস্টমেন্ট অতটা কিছু নেই, এরা পিওর ব্যাংকিং করতেছে, পিওর ব্যাংকিং, অত সাবসিডারি কিন্তু কিছুই নেই। এজেন্ট ব্যাংকিং এরা চালু করে 2015 সালে, আর সারা বাংলাদেশে তারা 5,629টার মতো এজেন্ট নিয়োগ করা কিন্তু আছে তাদের। এখন যদি আমরা দেখার চেষ্টা করি তাদের সিএআর, ক্যাপিটাল এডিকুইসি রেশিও, দেখেন যে তারা 17% রাখছিল, 16%, 15%, 16%, গতবার 13%। নিয়ম হচ্ছে 12% থাকলেই হইল, 12.5%। তো এদিক থেকে এখন পর্যন্ত ঠিক আছে, তবে কমে যাচ্ছে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি শেয়ার হোল্ডার, যেটা আমরা বললাম যে দেখেন 2024 সালে ছিল 87%, এখান থেকেও কিছু অংশ কমেছে। এখন আমরা দেখেছি যে সেখানে হচ্ছে কত পার্সেন্ট, আর একটু দেখে নেই আমরা। শেয়ার হোল্ডার পেশনে 83.56% কিন্তু আছে। তার মানে বাংলাদেশে যতগুলা ব্যাংক আছে সবচেয়ে বেশি পরিমাণ উদ্যোক্তা পরিচালকদের কাছে এই ব্যাংকটারই কি আছে, শেয়ার কিন্তু আছে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, তো দেখেন যে 2023 সালে তাদের যেই মোটামুটি 817 মিলিয়ন তারা আয় করেছিল, হিউজ পরিমাণ। কিন্তু 2024-এ এসে বলতে পারেন যে 50% কি হয়ে গেছে, তার 40%, 41% তার মাইনাস হয়েছে। এটাই এই ব্যাংকটার নেগেটিভ দিক।
এখন নানা কারণে হইতে পারে, ওইটা আমাদের এখন বিশ্লেষণ আমরা করতে যাব না, আমাদের দরকারও নেই কি কারণে তাদের এগুলা করছে। এর মধ্যেই তারা ঢাকায় 21 তলা একটা বিল্ডিং নিতে চাচ্ছিল, সেখানে অন্য শেয়ার হোল্ডারের বিল্ডিং তারা অধিক মূল্যে ক্রয় করতে গিয়ে সেটা বাংলাদেশ ব্যাংকের বাধার কারণে সেটা তারা কিনতে পারে নাই। তাদের ডিভিডেন্ডও যদি আমরা দেখার চেষ্টা করি, ডিভিডেন্ডটা শেয়ার বোনাসও দিয়েছিল তারা, মোটামুটি খারাপ না, মোটামুটি। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, মোটামুটি তাদের লোন ডিপোজিট রেশিও 87, 82, 76, 71, 67, তার মানে এরা 87-এর উপরে যায় নাই, সীমাটা লঙ্ঘন করে নাই। এখন কথা হচ্ছে, যদি কেউ এই ব্যাংকের শেয়ারটা যদি ক্রয় করতো গত 10 বছরে, তাহলে কি তার লাভ হইতো না লস হইতো? তাইলে ওইটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, ডিইউটি ডাচ বাংলা, ডাচ বাংলা ব্যাংক পিএলসি। তো এই ওয়েবসাইট থেকে আমরা 2024 থেকে পিছনের 10 বছরের একটু তার আর্থিক অবস্থাটা দেখার চেষ্টা করি, পি রেশিওটা দেখার চেষ্টা করি। এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো জিনিস আপনি যাচাই করতে পারবেন। তারপরও অন্যান্য যে অ্যানুয়াল রিপোর্টগুলোও একটু যাচাই করে নেবেন। তো এখান থেকে আমরা রেশিওতে যাব, যাওয়ার পর একটু দেখার চেষ্টা করি যে তার কি অবস্থা। স্টক প্রাইসটা যেটা 21 টাকা ছিল 2015 সালের 21 টাকা, এরপরে এই ব্যাংকটার শেয়ারের দাম কিন্তু আর কমে নেই। তার মানে 2015 সালে যদি আপনি 21 টাকা দিয়ে একটা শেয়ার কিনতেন, তো আজকে বলা যায় যে ওই শেয়ারটার দাম কিন্তু দ্বিগুণ। তার মানে 10 বছরে আপনি শেয়ারের দামই কিন্তু দ্বিগুণ হয়েছে। মাঝখানে তো তার দাম তো বাড়ছিল, যেটা আমরা দেখাইলাম, সেটা যদি বাদও দেই। এখন আসলে দেখি যে তার আর্নিংটার কি হয়েছে। পি রেশিও যেটা, এটা 7 ছিল, 13 ছিল, 4, 2, তাহলে সস্তায়ও আসছিল মোটামুটি। এখন বলতে গেলে এটার পি রেশিওটা বেশি, যেহেতু ইনকামটা তার কম। তো আপাতত এখন এটা কেনার মতো ব্যাংক না। তার ক্যাপিটাল এডুকুইসি আমরা দেখিয়েছি যে এইটা কি করেছে, 2023 সাল থেকে পূর্বের যত দিকেই দেখবো আমরা মোটামুটি ভালো টপ কোয়ালিটির ব্যাংক ছিল, কিন্তু 2024 সালে এবং রানিং ব্যাংকটা খারাপ করতেছে। আর তার পে আউট রেশিওটা ভালো না। সমস্যা হচ্ছে এখানে ব্যাংকটা কি করেছে, আমরা যদি দেখি গত 10 বছরে দেখেন 30%ও পে আউট রেশিও মেনটেন করে নাই। তাহলে এই ব্যাংকটা আমরা এখন দীর্ঘমেয়াদের জন্য কিনবো কিনা? সহজ কথা হচ্ছে যে ভাই, ডাচ বাংলা ব্যাংক আমরা দীর্ঘমেয়াদের জন্য কিনবো কিনা। এক নাম্বার তার খারাপ দিকটা হচ্ছে, এক নাম্বার খারাপ দিক হলো তার ইনকাম কমে যাচ্ছে। 2 নাম্বার খারাপ দিক হচ্ছে তার আরওইটা কমে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে তার শেয়ার প্রাইসটা কমে যাচ্ছে। 4 নাম্বার হচ্ছে এখন যেই প্রাইস আছে এটাও কিন্তু অনেক বেশি। তো এর জন্য যতদিন তার ইনকামটা ভালো না হচ্ছে, ইপিএসটা ভালো না আসতেছে, ততদিন এই শেয়ারটা কেনা যাবে না। সহজ কথা হচ্ছে এখানে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তীতে আমরা গ্রামীণ ফোন রিলেটেড আলোচনা করব, আসলে গ্রামীণ ফোনের শেয়ারটা বিনিয়োগযোগ্য কিনা। আসসালামু আলাইকুম।